দুপুর 2টায় ঢাকায় পৌঁছাবেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে স্বাগত জানাবেন সেনা প্রধান। রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। ট্রাফিক নিয়ন্ত্রণে আজও সড়কে শিক্ষার্থী আনসার। প্রথমবার সাথে যোগ হয়েছে স্কাউটস। রাতে ঢাকায় বিভিন্ন জায়গায় ডাকাতি, ছিনতাই। দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে নামার দাবি। সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ আইজিপি। নিহতদের বিচারের দাবিতে বিক্ষোভ। এবার বর্ণ বৈষম্য বিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন। উগ্র ডানপন্থীদের সহিংসতার বিরুদ্ধে পাল্টাপাল্টি সমাবেশ। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়, সেই জন্য বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে এই বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। ফ্রান্সের প্যারিসে চিকিৎসা শেষে এমিরেটসের একটি ফ্লাইটে দেশের পথে ডক্টর ইউনূস। ঢাকায় পৌঁছাবেন বৃহস্পতিবার দুপুরে। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ছাত্র জনতার বিজয়কে দেশের দ্বিতীয় বিজয় দিবস হিসেবে বর্ণনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। বলেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা যাবে না যাতে কোনো প্রকার ভুল হয়ে বিজয় হাতছাড়া হয়ে যায়। এই বার্তায় তিনি বর্তমান পরিস্থিতিতে সবাইকে হিংসা পরিহার করে শান্ত থাকার আহ্বান জানান। জনগণের স্থাবর অস্থাবর সম্পত্তি বিনষ্ট থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে বাংলাদেশকে বিপুল সম্ভাবনার দেশ উল্লেখ করে পরবর্তী প্রজন্মের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সবার প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন। দেশবাসীর প্রতি এই বার্তায় সহিংসতাকে সবার শত্রু চিহ্নিত করে নতুন শত্রু সৃষ্টি না করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটে দুপুর 2টার পর তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। অন্যদিকে মঙ্গলবার রাতে বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়কেরা রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্তের কথা জানান। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার বিকেলে সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আকার হতে পারে 15 জনের। ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। এ নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। সমসাময়িক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনানিবাসে বিকেলে বৈঠকে বসেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। বৈঠক শেষে বেরিয়ে এসে গণমাধ্যমে সেনা প্রধান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতির আশা তার। এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো। গত কয়েকদিনের সহিংস পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাপ্রধান, জানান অন্যায়ের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় হতে পারে শপথ। অন্তর্বর্তীকালীন সরকারের আকার হতে পারে 15 জন। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি
রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। দেশব্যাপী ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, বিষয়টি নজর এড়ায়নি সেনাপ্রধানের। শিক্ষার্থীদের এই উদ্যোগকেও প্রশংসায় ভাসিয়েছেন সেনাপ্রধান। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। আমরা আনসার ভিডিপিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে, তারা এই কাজগুলোর মাধ্যমে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটা করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। এই সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, পুলিশের পুনর্গঠন কাজ চলছে আর দায়িত্বশীল ভূমিকা রাখায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। স্বাভাবিক হচ্ছে ব্যস্ত নগরী ঢাকা। সড়কে বাড়ছে যানবাহন, বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে যানজট, কিন্তু ট্রাফিক পুলিশ না থাকায় দায়িত্ব সামলাচ্ছে ছাত্র জনতা। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই নেই ট্রাফিক পুলিশ। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতেও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অংশে যানজট নিরসনের জন্য কাজ করছে তারা। রাজধানীতে বিভিন্ন স্থাপনা দেয়ালে লেখা নানা ধরনের মন্তব্য, স্লোগান মুছে ফেলেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইট পাটকেল এবং আবর্জনা পরিষ্কারের অভিযানেও নেমেছে তারা। রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? ট্রাফিক নিয়ন্ত্রণে এখন কারা কাজ করছে? এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগে। আপনারা কিন্তু আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে ট্রাফিকের কাজ করছে আসলে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের পাশাপাশি এখানে কিন্তু বিএনসিসি ক্যাডেট এবং রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট তারাও কিন্তু তাদের সাথে যোগ হয়েছে, এবং যারা আনসার রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হচ্ছে। আমরা ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আসলে ট্রাফিক সিগন্যাল মানছে না তাদেরকে আসলে বিভিন্ন ধরনের শাস্তি তাদের দেওয়া হচ্ছে। যারা বাইকে আসলে হেলমেট ইউজ করছেন না তাদেরকে মধ্যে আধা ঘন্টা যারা উল্টো পথে আসছেন তাদেরকেও কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের নিরলস যে পরিশ্রম সেটি কিন্তু ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য করে যাচ্ছে। এই মুহূর্তে আমি একজন স্কাউটের সাথে কথা বলতে চাই। যে আপনারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কোনো আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? জি না, মানুষ প্রচুর কোঅপারেটিভ, যার কারণে আমরা খুব সহজেই ট্রাফিকটাকে কন্ট্রোল করতে পারতেছি। তারপর কিছু মানুষ ঝামেলা করতেছে, তাদের সাথে কথা বললে তারা আমাদেরকে সাহায্য করতেছে। ট্রাফিক আইন মেনে না চললে কি ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে? জি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি শাখা থেকে আসছে। এখানে আমাদের ট্রাফিক বলতে এখানে আমাদের হাতে লাঠি থাকা যাবে না, শুধু প্রয়োজনে আমরা বাঁশি ব্যবহার করতে পারবো, কোনো গাড়ি আমরা চেক করতে পারবো না। এখানে যারা আনসার আছে ওনাদেরকে সহায়তায় নিয়ে আমরা ট্রাফিকটা পরিচালনা করব। যারা ট্রাফিক আইন মানছে না তাদের কি ধরনের শাস্তি আসলে দেওয়া হচ্ছে? এখানে আপনার যারা হেলমেট পরতেছে না তাদের দাঁড় করিয়ে রাখা হচ্ছে, ট্রাফিক না মানার জন্য তাদেরকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, এরকমই শাস্তি। আর আমাদের উপর থেকে যেরকম ভাবে বলা হচ্ছে না সেভাবেই করে যাচ্ছে। যে আপনারা শুনছেন যে যারা আসলে ট্রাফিক আইন মেনে চলছে না তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এছাড়া তারা কিন্তু তাদের যে পরিশ্রম সেটি কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য করে যাচ্ছে। এখানে কিন্তু সড়কে কোনো বিশৃঙ্খলা নেই, সড়কে কিন্তু যত্রতত্র কোনো যানবাহনের পার্কিংও কিন্তু দেখা যাচ্ছে না। বাস স্টপ ছাড়া কোনো বাসকেও কিন্তু রাস্তাঘাটে আসলে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এই ছিল রাজধানীর ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সচিবালয়ের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সচিবালয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে?
ডানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সচিবালয়ে গত 3 দিন থেকে কিন্তু উপস্থিতি খুব কম ছিল। আমরা সকাল থেকে এসেছি আর এখানে দেখছি যে গত 3 দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই ভালো উপস্থিতি দেখা যাচ্ছে। কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে আসছেন, সেই সাথে কিন্তু তাদের যে সুবিধা বঞ্চিত যারা ছিলেন আওয়ামী লীগ সরকারের সময়, সেই সকল কর্মকর্তা কর্মচারীরা আসছেন আর সেই সাথে তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য তারা বারবার সচিবের রুমে যাচ্ছেন আর তাদের দাবিগুলো তুলে ধরছেন, তারা কি চাচ্ছেন। যেমনটি আমরা গত 3 দিন আগেও দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে 3 দিন পেরিয়ে গেলেও কিন্তু এই যে সচিবালয়ে তেমন কোনো কর্মকর্তা কর্মচারীকে আমরা দেখতে পাই নাই, উপস্থিতি খুবই কম ছিল। কিন্তু সেই তুলনায় যদি আমরা বলি আজকে কিন্তু অনেকটাই ভালো সচিবালয়ের বর্তমান চিত্রটি। আমরা বেশ কয়েকটি মন্ত্রণালয় ঘুরেছি এবং দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি, যারা এসেছেন তারা অনেকেই বলছে আমরা অলস সময় পার করছি এবং একাধিক কর্মকর্তার সাথে এখন পর্যন্ত আমরা কথা বলে জেনেছি যে তাদের সরকার নেই, তাই সেহেতু তাদের কাজও নেই, তাই তারা অনেকটাই অলস সময় পার করছে। আবার অনেক কর্মকর্তা রুমে গিয়ে আমরা দেখেছি তারা এখন পর্যন্ত আসেনি। এদিকে ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ঢুকছেন বিএনপি পন্থী কর্মকর্তারা বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আপনাকে আরেকটা বিষয় জানাই, গত মঙ্গলবার পদোন্নতি বঞ্চিত 20 জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাদের কয়েকজন গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেছেন এবং তারা এখনও সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তরে ও সংস্থায় কর্মরত আছেন। যদিও তাদের ব্যাচমেটরা কেউ এখন সচিব, আবার কেউ অতিরিক্ত সচিব, আবার কেউ যুগ্ম সচিব হয়েছেন বলেও আমাদের কাছে তারা বলেছেন এবং জানিয়েছেন। গতকালও আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছিলাম, সে সময় আমরা তাদের কাছ থেকে জেনেছি। এদিকে গুরুত্বপূর্ণ পদগুলোতে যে যারা ছিল তারা সরকার পতনের পর থেকে তারা কিন্তু অফিসে আর আসছে না। আমরা প্রায় বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে জানার চেষ্টা করেছি যে সচিবরা বা অতিরিক্ত সচিবরা আসছেন কিনা, তবে আমরা জেনেছি যে তারা এখন পর্যন্ত তেমন অফিস শুরু করেননি। এদিকে মন্ত্রণালয়ের রুটিন কাজ করতে বিএনপি পন্থী কর্মকর্তাদের জনপ্রশাসনে ন্যস্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও আমরা জেনেছি। এর বাইরে আরও কর্মকর্তা পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। নূপুর, ধন্যবাদ আপনাকে। নূপুর ছিলেন সচিবালয়ে, সেখান থেকে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াস আহমেদের কাছে। ইলিয়াস, কি অবস্থা বিস্তারিত আমাদেরকে জানাবেন। গত 2 দিন ধরে মহাসড়কে যান চলাচলের নিয়ন্ত্রণ কিন্তু শিক্ষার্থীদের হাতে রয়েছে, অর্থাৎ যার কারণে আমরা দেখেছি মহাসড়কে অনেকটাই কিন্তু স্বস্তি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে তাদের যে ট্রাফিক আইন মেনে চলে যান নিয়ন্ত্রণ করার পরামর্শ কিন্তু চালকদের দিচ্ছেন। আমরা দেখেছি গতকালও কিন্তু শিক্ষার্থীরা ময়মনসিংহের মাঠে ছিলেন, অর্থাৎ বিভাগীয় শহর ময়মনসিংহের প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরা যান নিয়ন্ত্রণ করায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষও বলছেন যে ট্রাফিক পুলিশ যেভাবে যান নিয়ন্ত্রণ করতেন সাধারণ শিক্ষার্থীরা তার চেয়ে ভালোভাবে কিন্তু যান নিয়ন্ত্রণ করছেন, অর্থাৎ যারা বাহিরে হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকে কিন্তু তারা গতকালকে কিন্তু নানান প্রশ্নের সম্মুখীন করেছিলেন। আজকে দেখেছি সকলের মাথায় কিন্তু হেলমেট রয়েছে এবং সকলেই কিন্তু হেলমেট পরে রাস্তায় বের হচ্ছেন। না হয় শিক্ষার্থীরা কিন্তু অনেকেই কিন্তু দাঁড় করিয়ে তাদেরকে হেলমেট না পরার কারণ কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং হেলমেট না পরলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে বলছেন। যদি বলি, আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর বাতিরকল এলাকায় রয়েছি। এই এলাকাটিতে কিন্তু আনসার সদস্যের পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে যান নিয়ন্ত্রণ করছেন এবং এখানে কিন্তু অন্যান্য সময় অনেকটাই যানজট থাকলেও আজকে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং শহরে যান চলাচল বেড়লেও কিন্তু কোথাও ঘটে মানুষের যে কর্মভোগান্তি সেটি কিন্তু নষ্ট হচ্ছে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যান নিয়ন্ত্রণ নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান শাহিন।
যেমনটি বলছিলেন ময়মনসিংহ থেকে ইলিয়াস হোসেন, আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সড়কের শৃঙ্খলা ফেরাতে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু সকাল থেকে কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের এবং ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু তারা শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু কাজ করতে, ফায়ার সার্ভিসের যারা আছে তারাও কিন্তু কাজ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া এবং একটি ব্যস্ততম এলাকায়, এই এলাকায় আপনি সবসময় আমরা দেখতে পাই যে সাধারণত ট্রাফিকেরই কিন্তু হিমশিম খেতে হয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে খুবই সুশৃঙ্খলভাবে ছাত্ররা কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, যে প্রত্যেকটা বাসকে কিন্তু তারা সুনির্দিষ্ট লেনে চলার জন্য আহ্বান করেছে এবং অনেকেই দেখতে পাচ্ছি যে এবং যে অটো রিক্সাগুলো আছে, 3 চাকার যানবাহনগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাতে নির্দিষ্ট লেনে চলে তার জন্য তারা তাদেরকে বোঝাচ্ছে। এবং আমরা আরও দেখেছি যে সাধারণ মানুষদেরকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করার জন্য তারা উদ্বুদ্ধ করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে ব্যস্ততম শিল্প এলাকায় এখানে কিন্তু প্রতিনিয়তই যানজটে নাকাল থাকে। আমরা একজন ছাত্রের সাথে কথা বলার জন্য চেষ্টা করি যে এই যে আপনার দায়িত্ব পালন করতেছেন এবং সাধারণ মানুষদের কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা আসলে সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা বিএনসিসি তার সাথে প্রিফেক্ট এবং আনসার বাহিনী আর সাথে আছে ফায়ার সার্ভিস আর কলেজের ছাত্ররা সবাই মিলে যানজট, বাংলাদেশের যে যানজট পরিস্থিতি এটা নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি এবং সাধারণ জনগণ যারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করে না তাদেরকে ফুট ওভার ব্রিজ ব্যবহারের উদ্বুদ্ধ করতেছি এবং যারা বৃদ্ধ এবং অন্ধ মানুষ যারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে অক্ষম তাদেরকে আমরা ধরে ধরে রাস্তা পার করে দিচ্ছি। এটাই সকাল থেকে আমরা করে যাচ্ছি এবং আমাদের সহযোগিতায় এই ড্রাইভাররা অনেক সহযোগিতা করতেছে এবং সাধারণ মানুষ যেমনটি আসলে বলছিলেন যে তারা কিন্তু প্রত্যেকটি মানুষকে, সাধারণ মানুষকে সহযোগিতা করছে এবং চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। এই ছিল আশুলিয়ার বাইপাল থেকে ডানা। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ সাভার থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দীর্ঘদিন নিখোঁজ বা গুম থাকা ব্যক্তিদের খোঁজে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কার্যালয়ের সামনে ভিড় করেছে মায়ের ডাক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বজনরা। এ সময় আয়নাঘর নামক ডিটেনশন সেলে বন্দী থাকা ব্যক্তিদের মুক্তির দাবি জানান তারা। কথিত সেল ঘুরে দেখার আহ্বানও জানান তারা। যদিও ডিজিএফআই এর দাবি কথিত বন্দিশালায় এখন আর কেউ নেই। স্বজনরা সেনাপ্রধানের সাথে সাক্ষাতের জন্য আবেদন করেন। তারা বলছেন অন্যান্য বাহিনীতেও ডিটেনশন সেল আছে, সেখান থেকেও বন্দীদের ছেড়ে দেওয়ার অনুরোধ করা হবে। যেটা বললো ডিজিপি অফিস থেকে যে ওনারা ওনাদের এখানে কাস্টডিতে চেক করেছেন, কাস্টডিতে এখন কেউ নাই, লাগলে আমরা দেখতে পারি। যদি এখন না থাকে, হয়তো আগে এনেছিল কাস্টডিতে, তাহলে ওখান থেকে পরবর্তীতে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আর্মি চিফ যে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার, আমরা মায়ের ডাকের ফ্যামিলিরা আগামীকালকেই তার সাথে কথা বলে চাই অতি সত্বর যেন উনি বলে দেন প্রত্যেকটা এজেন্সিতে যাদের সিক্রেট ডিটেনশন সেলগুলো ওনারা কিভাবে মেনটেন করছেন সেখান থেকে যেন তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজধানী ঢাকা পুলিশ শূন্য হয়ে পড়ে। এতে রাজধানী জুড়ে দেখা দিয়েছে নিরাপত্তার সংকট। দিনে ঠিক থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দুর্বৃত্তের আনাগোনা, হয় চুরি ডাকাতি। আতঙ্কিত নগরবাসীর দাবি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে নামাতে হবে মাঠে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টার। রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে ডাকাতির সংবাদ। ইসিবি চত্বর, মিরপুর, বসিলা ও সাভারে ডাকাতের ভয়ে আতঙ্কে কাটিয়েছেন বাসিন্দারা। একই চিত্র উত্তরা এলাকায়। এলাকাবাসীকে মাইকে করা হয় সচেতন। ডাকাতির খবরে রাত জেগে পাহারা দেন আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ। যারা কিনা ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, আমরা দেখেছি, তাদেরকে ধাওয়া করেছি, পালিয়ে গেছে। দুজন বোধহয় আর্মিরা অ্যারেস্ট করেছে। তোরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতি হচ্ছে। ভলেন্টিয়ার টিম আছে, আমরা প্রত্যেকে লাঠি সোটা নিয়ে আমাদের এখানে 6টা গেটে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যাই। এখন পর্যন্ত সব ঠিক আছে। রাতেই সেনাবাহিনীর হাতে ধরা পড়ে বেশ কয়েকজন ডাকাত। কোন বড় ভাই দিছে? বড় ভাইয়ের নাম কো? বড় ভাইয়ের নাম কো? নাইট। এই নাইট করে কি? এই নাইট করে কি? হ্যাঁ? চুরি ছিনতাই করে। চুরি ছিনতাই করে। 500 বড় ভাই পাইছে কই? এক একজনের এক এক এলাকা। তুই কি করিস? একটাই তোর পেশা কি? পুলিশের অনুপস্থিতির সুযোগে ছিনতাই ও ডাকাতির ঘটনায় মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
রাত্রেবেলা অনেক সময় ছিনতাই হয়, অনেক সময় মলমবাড়ি খপ্পরে পড়ি, অনেক সময় মনে করে সলতাদি করে নিয়ে যায়। আমরা এখন নিরাপত্তায় ভুগতেছি। এই মুহূর্তে আমাদের সব জায়গায় পুলিশ মোতায়েন করা দরকার, জীবনের কারো নিরাপত্তা নেই। কালকে মোহাম্মদপুরে 5-6টা বাসায় ডাকাতি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ থাকলে তো নিয়ন্ত্রণ থাকতো, কোনো একটা কেউ অকারেন্স করতে হলে চিন্তা করবে। নিরাপদ বোধ করছেন না হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও। এদিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা নিজেরাই গড়েন নিরাপত্তার বলয়। তবে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পুলিশকে মাঠে নামানো জরুরি বলছেন তারা। এখন টাকা বাসা থেকে আনতে হবে, এখন আমরা ভয়টাকে আনতে পারতেছি না, যে রাস্তায় চিন্তাই হয় এই ভয়টাকে আনতেছি না। নিরাপত্তা তো দরকারই, এজন্য সবারই দরকার, পুলিশও দরকার, সেনাবাহিনী সবারই দরকার। নসুন থেকে মাল নিয়ে আসছি, আগে যেমন রাস্তাঘাটে পুলিশ আসছিল, যে পাহারাদার আসছিল, যে আমরা নিরাপত্তা দিচ্ছি, নিরাপত্তা পাই না। জায়গা জায়গা চিন্তা করে ধরে মোবাইল টাকা পয়সা আমরা জোর করে নিয়ে নেয়। ব্যবসা বাণিজ্য করার স্বার্থে আমাদের আইন প্রয়োজনের দরকার আছে, কারণ সাধারণ পাবলিক আমরা যদি রাত্রে বিজনেস করি, এখানে বিভিন্ন প্রয়োজনে আমাদের হ্যারাসমেন্ট হতে হয়, সমস্যার সৃষ্টি হতে হয়, তখন প্রশাসনকে আমরা নক করলে তারা আমাদেরকে হেল্প করবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা সাধারণের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দুপুর 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানকার বর্তমান চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ডক্টর ইউনূসকে বরণে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ডানা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে সেখানে আমরা রয়েছি। আপনি জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঠিক বেলা 2:10 আপনিও বললেন যে তিনি এর মধ্যেই এসে পৌঁছাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসাকে কেন্দ্র করে আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, নৌবাহিনী, সেনাবাহিনী তাদের পক্ষ থেকে আসলে সকলে এখানে উপস্থিত আছেন। আমরা একদম ভিআইপি যে গেটটি রয়েছে সেই গেটের সামনেই রয়েছি, এবং তাকে বহন করার জন্য যে গাড়ি এবং তার যে নিরাপত্তা সমস্ত প্রস্তুতি কিন্তু এর মধ্যে নেওয়া হয়েছে। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি আসলে আজকেই তিনি শপথ নেবেন, ঠিক সন্ধ্যার পরপরই বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি শপথ নেবেন, এবং সেই শপথকে ঘিরেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এর মধ্যে নেওয়া হয়েছে। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে এবং আশপাশ জুড়ে কিন্তু পুরো পর্যাপ্ত নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, এবং তাকে বহন করার জন্য এবং তার যে নিরাপত্তা, তার নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কিন্তু সকল প্রস্তুতি কিন্তু এর মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। তিনি ঠিক ফ্রান্স থেকে তিনি দুবাই ট্রানজিট হয়ে তিনি বাংলাদেশে ঠিক 2:10 এসে পৌঁছাবেন, এবং তিনি এখানে হয়তো গণমাধ্যমের সঙ্গে যদি কথা বলেন তখন হয়তো আমরা সার্বিক সব বিষয় আমরা হয়তো আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল বিমানবন্দর থেকে প্রধান যে উপদেষ্টা তিনি আসবেন, আজ শপথ নেবেন, তার আগমনকে ঘিরে সবশেষ প্রস্তুতি, এবং তাকে কিন্তু রিসিভ করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দুপুর 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। চলমান অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। ছাত্র আন্দোলনের ঘিরে সহিংসতায় যেসব ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন আইজিপি। এ সময় পুলিশকে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। একই সাথে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ পুলিশ লাইন্সে যোগদানের নির্দেশনা দেন তিনি। বর্ণ বৈষম্য বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের লন্ডন। গেল এক সপ্তাহে দেশটির বিভিন্ন জায়গায় অভিবাসন বিরোধী আন্দোলন ও দাঙ্গার প্রতিবাদে পাল্টা সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। শরণার্থীদের যুক্তরাজ্যে স্বাগত লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন বৈষম্য বিরোধীরা। পাল্টাপাল্টি সমাবেশে যুক্তরাজ্যে দাঙ্গার আশঙ্কায় মোতায়েন করা হয়েছে অসংখ্য পুলিশ। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে।
এমন সমাবেশ যুক্তরাজ্যের লন্ডনের গত কয়েক দশকেও নজিরে পড়েনি। বর্ণবাদ ও অভিবাসীদের পক্ষে এবার আওয়াজ তুললেন হাজার হাজার মানুষ। গেল কয়েকদিন ধরে উগ্র ডানপন্থীদের অভিবাসন বিরোধী বিক্ষোভ, দাঙ্গা এবং লুটপাটের প্রতিবাদে বুধবার রাস্তায় বেরিয়ে আসেন প্রতিবাদকারীরা। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, যুক্তরাজ্যে ঘৃণা ও বৈষম্যের কোনো স্থান নেই। শরণার্থীদের যুক্তরাজ্যে স্বাগত এমন প্ল্যাকার্ডও দেখা যায় মিছিলে। নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ সমাবেশে অংশ নেন। ফিলিস্তিনিপন্থীদেরও বিশাল এই মিছিলে অংশ নিতে দেখা যায়। যুক্তরাজ্যের লিভারপুলেও রাজপথে নামেন অনেক মানুষ। আমরা ঐক্যবদ্ধ হতে চাই। এই দেশে আমরা কঠোর পরিশ্রম করেছি। এখানে আমাদের একটি সম্প্রদায়ও রয়েছে। এই দেশ বর্ণবাদীদের হতে দেব না। ডানপন্থীরা গেল কয়েকদিন অনেক ভীতি ছড়িয়েছে। সাউথপোর্টে 3 শিশু হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাজ্যে থাকা আশ্রয়প্রার্থী এবং উদ্বাস্তুদের আক্রমণের সুযোগ নিচ্ছে উগ্র ডানপন্থীরা। অভিবাসীদের উপর হামলা এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। গত 29 জুলাই সাউথপোর্টের সান্ডারল্যান্ডের এক নাচের ক্লাসে ছুরি হামলায় 3 শিশু নিহত ও 8 জন আহত হন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হন এক তরুণ। গুজব ছড়িয়ে পড়ে হামলাকারী যুবক মুসলিম অভিবাসী। এর জেরে মসজিদে হামলা ও অভিবাসন বিরোধী বিক্ষোভে নামে ডানপন্থীরা। 1 সপ্তাহ ধরে অগ্নিসংযোগের পাশাপাশি বিভিন্ন স্থানে চলে ভাঙচুর। কঠোর হুঁশিয়ারি দেয় স্টারমার সরকার। নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বুধবার কয়েক হাজার পুলিশ সদস্য মাঠে নামে। 30টিরও বেশি স্থানে নতুন করে বিক্ষোভের পরিকল্পনা সাজায় উগ্র ডানপন্থীরা। পাল্টাপাল্টি সমাবেশে বড় ধরনের দাঙ্গার শঙ্কা রয়েছে যুক্তরাজ্যে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে থাকছে প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে 12তম দিন শেষে পদক তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। 27 স্বর্ণ সহ 94টি পদক নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, আর 27 স্বর্ণ নিয়ে টেবিলের 2-এ চীন। এরই মাঝে প্যারিস অলিম্পিকে তাইকোয়ান্ডো ডিসিপ্লিনে মেয়েদের 49 কেজি লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে থাইল্যান্ডের। আসরের প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন পানিপাক ওংপাত্তানাকিত। আর ছেলেদের 3000 মিটার স্টেপল চেজে গোল্ড জিতেছে মরক্কো। বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে। প্যারিস অলিম্পিকে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। আগের দিনের 24 স্বর্ণের সাথে 12তম দিনে আরো 3টি স্বর্ণ নিজেদের ঘরে তুলেছে মার্কিন দেশটি। মেয়েদের রেসলিং এর 50 কেজিতে 50 মিটার ফ্রি স্টাইল ইভেন্টে গোল্ড জিতেছেন যুক্তরাষ্ট্রের সারা হিল্ডব্রান্ড। এদিকে ছেলেদের 400 মিটার দৌড়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্বর্ণ এসেছে কুইন্সি হলের হাত ধরে। 43.40 সেকেন্ডের রেস শেষ করে গড়েছেন ব্যক্তিগত সেরা টাইমিং ও ইতিহাসের 5ম দ্রুততম রেকর্ডটিও। আর নারীদের ট্র্যাক সাইক্লিং এর দলীয় ইভেন্টে দিনের 3য় স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। দলীয় আর্টিস্টিক সাঁতারে নতুন চ্যাম্পিয়ন হয়েছে চীন। আর ওয়েট লিফটিং এ পুরুষদের 61 কেজিতেও নিজের গোল্ড ধরে রেখেছেন চীনের ফ্যাবিন লি। ব্যক্তিগত অলিম্পিক রেকর্ড 142 কেজি স্ন্যাচের পর ক্লিন অ্যান্ড জার্কে 167 কেজি তোলেন লি। এদিকে 20 বছরের অপেক্ষা ঘুচিয়ে ছেলেদের ট্র্যাক সাইক্লিং এর দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। আর মেয়েদের পোল ভল্টে প্রথম অলিম্পিক গোল্ড মেডেল গেছে অস্ট্রেলিয়ার ঘরে। গেল বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যৌথভাবে নিনা চ্যাম্পিয়ন হলেও এবছর প্যারিস অলিম্পিকে হলেন একাই সেরা। স্পোর্ট ক্লাইম্বিং এ নারীদের স্পিডে স্বর্ণ জিতেছেন পোল্যান্ডের আলেকজান্ড্রা মিরোস্লাভ। এবারের অলিম্পিকে এটি পোল্যান্ডের প্রথম গোল্ড। পোল্যান্ড ছাড়াও তাইকোয়ান্ডোতে এবারের আসরের প্রথম স্বর্ণ জিতেছে থাইল্যান্ড। যে কোনো ইভেন্টে থাইল্যান্ডের প্রথম ক্রীড়াবিদ হিসেবে 2বার অলিম্পিক চ্যাম্পিয়ন হলেন পানিপাক। আর ছেলেদের 97 কেজি রেসলিং এ ইরানের হয়ে প্রথম স্বর্ণ জিতেছেন মোহাম্মদ হাদি সাবারি। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুপুর 2টায় ঢাকায় পৌঁছাবেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে স্বাগত জানাবেন সেনা প্রধান। রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। ট্রাফিক নিয়ন্ত্রণে আজও সড়কে শিক্ষার্থী আনসার। প্রথমবার সাথে যোগ দিয়েছে স্কাউটস।
রাতে ঢাকায় বিভিন্ন জায়গায় ডাকাতি ছিনতাই, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামার দাবি। সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ আইজিপির, নিহতদের বিচার দাবিতে বিক্ষোভ। এবং এবার বর্ণ বৈষম্য বিরোধী বিক্ষোভে উত্তাল লন্ডন, উগ্র ডানপন্থীদের সহিংসতার বিরুদ্ধে পাল্টাপাল্টি সমাবেশ। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।